নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম মাদ্রাসা এবং স্কুল সার্ভিসের বাংলা এসএলএসটির 90 নম্বরের একটি নমুনা প্রশ্নপত্র। বাংলা এসএলএসটির সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমরা এসএলএসটি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত, সেই প্রস্তুতিটাকে বেটারভাবে জানার উপযোগী করে এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য। তাই নিজেকে যাচাই করার জন্য প্রত্যেকেই এই মক টেস্টে শেষ পর্যন্ত অবশ্যই যুক্ত থাকবে। তোমরা প্রত্যেকেই প্রতিটি প্রশ্নের উত্তর লাইভ চ্যাট বলে একটি অপশান আছে, সেই লাইভ চ্যাটে তোমরা অ্যান্সার করবে এবং মক টেস্টের শেষে 90টি প্রশ্নের মধ্যে তোমরা যতটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর আজকের এই মক টেস্ট শুরু করব তার আগে একটি কথা বলে দিই, যারা এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম মক টেস্ট আশা করি তোমরা কোথাও পাবে না। তো আজকের এই মক টেস্ট ভিডিওতে লাইকের টার্গেট রাখছি মাত্র 300। তোমরা প্রত্যেকেই এই টার্গেটটি পূরণ করে দাও। তাহলে চলো আর দেরি না করে আজকের মক টেস্টটি শুরু করা যাক। চলো আজকের মক টেস্টের প্রথম প্রশ্নে, এক সময় এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল, কার সম্পর্কে বলা হয়েছে? গোপীনাথবাবু, শোভনের, ইলিয়াসের নাকি জগদীশবাবু সম্পর্কে? এক সময় এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল, কার সম্পর্কে বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইলিয়াসের সম্পর্কে। চলো 2 নম্বর প্রশ্নে, কাঞ্চনমালা জানে না তোমার খেই, কাঞ্চনমালা কার খেই জানে না? হিরণমায়ার, বলির, ঈশ্বরের নাকি চম্পার? কাঞ্চনমালা কার খেই জানে না? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চম্পার। চলো 3 নম্বর প্রশ্নে, পৃথিবীতে যত অঙ্ক ছিল সব ওর মুখস্থ, কার সম্পর্কে বলা হয়েছে? পটুদিদির, নীলকমল ঘোষালের, সুকুমারের মাস্টারমশাইয়ের, অঘোরবাবুর? পৃথিবীতে যত অঙ্ক ছিল সব ওর মুখস্থ, কার সম্পর্কে বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুকুমারের মাস্টারমশাইয়ের। কোন গল্প থেকে প্রশ্ন? দাম। দাম গল্পটি কার লেখা? প্রত্যেকেই কমেন্ট করে জানাও। তো দাম গল্পটি হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। চলো 4 নম্বর প্রশ্নে, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছে হিন্দি থেকে আরবি শব্দ তাড়ানোর জন্য, হিন্দি থেকে ফার্সি শব্দ তাড়ানোর জন্য, হিন্দি থেকে ইংরেজি শব্দ তাড়ানোর জন্য, নাকি সবগুলোই ঠিক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলোই ঠিক। চলো 5 নম্বর প্রশ্নে, দিন চারেক যেতে না যেতেই তথাগতকে বাড়ি ফিরে যেতে হলো, কেন? পুরীতে প্রবল ঝড় উঠেছিল ঝড়ো সাধুর কারণে, তথাগত রোগাক্রান্ত হয়ে পড়েছিল বলে, মায়ের অসুখের কারণে, নাকি বাবার অসুখের কারণে? দিন চারেক যেতে না যেতে তথাগতকে বাড়ি ফিরে যেতে হলো কেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মায়ের অসুখের কারণে। চলো 6 নম্বর প্রশ্নে, মানচিত্রে যাকে গোষ্পদের মতো দেখাতো, আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর নাকি পোর্ট সৈয়দ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আরব সাগর। মানচিত্রে আরব সাগরকে গোষ্পদের মতো দেখাতো। চলো পরবর্তী প্রশ্নে, বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো, প্রধানত এই দোষগুলি কাদের? ভুটিয়ানিদের, নিচে কা আদমি, পাহাড়িদের নাকি উপর কা আদমির? বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো, এ দোষগুলি কাদের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিচে কা আদমির। চলো 8 নম্বর প্রশ্নে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার ড্যাশ, শূন্যস্থানে কী হবে?
দিকের নিশানায়, তটের কিনারায়, দাঁড়ের নিক্ষেপে নাকি জোয়ারের ঢেউয়ে? স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দাঁড়ের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। চলো 9 নম্বর প্রশ্নে। আমার বোধ হইল যেন মর্তে মেঘ করিয়াছে, কার এমন মনে হলো? অনদাশঙ্কর রায়ের, বেগম রোকেয়ার, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের নাকি রবীন্দ্রনাথের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের। কোথায় থেকে প্রশ্ন? পালামৌ রচনা থেকে। চলো 10 নম্বর প্রশ্নে। অজস্র চুলের চুমা ঝরে, হিজলে কাঁঠালে জামে নাকি সবগুলোতেই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলোতেই, অর্থাৎ হিজলে, কাঁঠালে ও জামে। চলো 11 নম্বর প্রশ্নে। আমার বিশ্বাস তাদের মনকে অর্ধেক প্রকাশ করেছেন, অর্ধেক গোপন রেখেছেন, এমন কারা করেছেন? কবির দল, ঋষির দরবেশগণ, অত্যাচারিত নারীরা নাকি স্বাধীনতা সংগ্রামী মানুষেরা? আমার বিশ্বাস তাদের মনকে অর্ধেক প্রকাশ করেছেন এবং অর্ধেক গোপন রেখেছেন, এমনটা কারা করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কবির দল। প্রমোদ চৌধুরীর বর্ষা রচনা থেকে প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে। ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ বইটির লেখককে? মিস মুলার, মিস নোবেল, মিসেস বুল নাকি স্বামী বিবেকানন্দ? ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ বইটি কে লিখেছেন? তো এই বইটি লিখেছেন মিস নোবেল। চলো 13 নম্বর প্রশ্নে। এই কি সাজে তোমারে, অলঙ্ঘ অজেয় তুমি, কার সম্পর্কে বলা হয়েছে? রাবণ, মেঘনাদ, কুম্ভকর্ণ নাকি সমুদ্র? এই কি সাজে তোমারে, অলঙ্ঘ অজেয় তুমি, কার সম্পর্কে বলা হয়েছে? তো এই কথাটি বলা হয়েছে সমুদ্র সম্পর্কে। কে বলেছে? রাবণ। চলো 14 নম্বর প্রশ্নে। যে আদেশ প্রভু করিয়াছেন তাহা লইলাম শিরে, কথাটি কে বলেছে? সুপ্রিয়া, সামন্ত জয়সেন, রত্নাকর শেঠ নাকি ধর্মপাল? যে আদেশ প্রভু করিয়াছেন তাহা লইলাম শিরে, কথাটি কে বলেছে? তো এই কথাটি বলেছে সামন্ত জয়সেন। প্রভু বলতে কার কথা বোঝানো হয়েছে? বুদ্ধের কথা। তোমরা কমেন্ট করে জানাও তো দেখি কোন কবিতা থেকে প্রশ্ন। তো এই প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথের লেখা নগরলক্ষ্মী কবিতা থেকে। চলো 15 নম্বর প্রশ্নে। সমগ্র ধরার স্পর্শ পাই একটাই, কিসে সমগ্র ধরার স্পর্শ পান? ঘরের দরজায়, বাড়ির উঠোনে, ডাক টিকিটে নাকি মায়ের চরণ স্পর্শে? কবি সমগ্র ধরার স্পর্শ কিসে পায়? তো সমগ্র ধরার স্পর্শ পায় ডাক টিকিট স্পর্শ করে। চলো 16 নম্বর প্রশ্নে। রত্ন লইয়া বেচাকেনা করে বণিক, নগরে নগরে, দেশ দেশান্তরে, সিন্ধুকুলে নাকি পথে প্রান্তরে? রত্ন লইয়া বেচাকেনা করে বণিক, শূন্য স্থানে কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধুকুলে। চলো 17 নম্বর প্রশ্নে। কোকিলের ডাক শুনে কার লেখা বাধা পায়? বিজয়গুপ্তের, মুকুন্দরামের, ভারতচন্দ্রের নাকি বাল্মীকির? কোকিলের ডাক শুনে কার লেখা বাধা পায়? তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুকুন্দরামের। কোন কবিতা থেকে প্রশ্ন? এখানে আকাশ নীল,
জীবনানন্দ দাশের লেখা। মূল কাব্যগ্রন্থের নাম কি? রূপসী বাংলা। চলো 18 নম্বর প্রশ্নে, জলের উপর কি ভাসিয়া চলেছে? কোলাহল, মারামারি, ত্যাগের মহিমা নাকি সবগুলি? জলের উপরে কি ভাসিয়া চলেছে? তো জলের উপরে ভাসিয়া চলেছে সবগুলি, অর্থাৎ কোলাহল, মারামারি, ত্যাগের মহিমা এগুলি ভেসে চলেছে। কোন কবিতাতে প্রশ্ন? মধুমতি নদী দিয়া। মধুমতি নদী দিয়া কবিতাটি কে লিখেছেন? জসিমউদ্দিন। চলো পরবর্তী প্রশ্নে, সিরাজদৌল্লার আক্রমণের ভয়ে ওলন্দাজরা সিরাজদৌল্লাকে কত টাকা দিয়েছিল? 3.5 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, 5.5 লক্ষ টাকা নাকি 8.5 লক্ষ টাকা? সিরাজদৌল্লার আক্রমণের ভয়ে ওলন্দাজরা সিরাজদৌল্লাকে কত টাকা দিয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 4.5 লক্ষ টাকা। চলো পরবর্তী প্রশ্নে, যাহা কিছু আমাদের বাধা তাহাকেই আমাদের চলিবার পথ, আমাদের মুক্তির উপায় করিয়া লইতে হইবে। কোন রচনার অংশ? অধ্যয়ন ও জ্ঞানলাভ, পথে প্রবাসে, মানুষের ধর্ম নাকি যাত্রা? যাহা কিছু আমাদের বাধা তাহাকেই আমাদের চলিবার পথ, আমাদের মুক্তির উপায় করিয়া লইতে হইবে। কোন রচনার অংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যাত্রা। চলো পরবর্তী প্রশ্নে, নৌকাগুলি সারি দিয়ে বাঁধা আছে যেখানে? বটগাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে, খাঁড়ির মুখে নাকি মোহনায়? নৌকাগুলি সারি দিয়ে কোথায় বাঁধা আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে খাঁড়ির মুখে। জেলেদের নৌকাগুলি বাঁধা আছে খাঁড়ির মুখে। এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত গল্প থেকে প্রশ্ন। চলো 22 নম্বর প্রশ্নে, আয় তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে আনি কার সম্পর্কে বলা হয়েছে? নরু, টুনি, নিতাই নাকি পটু? তো এই কথাটি বলা হয়েছে নিতাই সম্পর্কে। কে বলেছে? নরু। চলো 23 নম্বর প্রশ্নে, দিন রাত কেমন যেন উন্মাদনা ভাব, ডাকলে সাড়া দেয় না, ভালো করে কথা বলে না। কার সম্পর্কে কথা বলা হয়েছে? ডক্টর সেরিং, বিধুশেখর, প্রহ্লাদ নাকি রাজার? তো এই কথাটি বলা হয়েছে রাজার সম্পর্কে। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সবকবি গল্প থেকে প্রশ্ন। চলো 24 নম্বর প্রশ্নে, টাকের কথা উঠতে বিরক্ত হয়ে দ্বীপের দিকে না তাকিয়ে তাকালুম রোষ কষাঙ্কিত লোচনে কৃষ্ণার চোখের দিকে। কৃষ্ণা লেখকের কে হয়? কন্যা, ভাগ্নি, বোন নাকি নাতনি? টাকের কথা উঠতে বিরক্ত হয়ে দ্বীপের দিকে না তাকিয়ে তাকালুম রোষ কষান্বিত লোচনে কৃষ্ণার চোখের দিকে। কৃষ্ণাকে? তো কৃষ্ণা হচ্ছে এখানে লেখকের ভাগ্নি। চলো 25 নম্বর প্রশ্নে, ক্রমে ক্রমে রাজকার্যে দেখি পরিভাষা চালাচ্ছেন। কারা চালাচ্ছেন? ইংরেজি লেখকগণ, বিজ্ঞানীগণ, রাজারা নাকি আমাদের সরকার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের সরকার। চলো পরবর্তী প্রশ্নে, শব্দের ত্রিবিধ কথা কে বলেছেন? বৈজ্ঞানিকগণ, আলঙ্কারিকগণ, দার্শনিকগণ নাকি অ্যারিস্টটল? শব্দের ত্রিবিধ কথা কে বলেছেন? তো শব্দের ত্রিবিধ কথা বলেছেন আলঙ্কারিকগণ। চলো 27 নম্বর প্রশ্নে, অদল বদল গল্পে উল্লিখিত বাহালি বৌদিকে?
অমৃতের মা, ইসাবের মা, কালিয়ার মা নাকি গাঁয়ের একজন মহিলা? অদল বদল গল্পে উল্লিখিত বাহালি বৌদি কে? তো অদল বদল গল্পে উল্লিখিত বাহালি বৌদি হল অমৃতের মা। চলো 28 নম্বর প্রশ্নে, বিদ্যাসাগরের কাছ থেকে প্রভাবতী সুপারি চাওয়ার সময় কি বলতো? নিনা, সোলা, সুপারি দে নাকি দুখুনি দে? বিদ্যাসাগরের কাছ থেকে প্রভাবতী সুপারি চাওয়ার সময় কি বলতো? তো বিদ্যাসাগরের কাছ থেকে প্রভাবতী সুপারি চাওয়ার সময় বলতো দুখুনি দে। চলো 29 নম্বর প্রশ্নে, দেখো জগদীশ কী রকম সদাশয় ব্যক্তি ইনি? কার সম্পর্কে বলা হয়েছে? হরিদা, আলোবাবু, গিরিশ মহাপাত্রের নাকি গোপীনাথ বাবুর? কার সম্পর্কে বলা হয়েছে? দেখো গিরিশ কীরূপ সদাশয় ব্যক্তি ইনি? তো এই কথাটি বলা হয়েছে গিরিশ মহাপাত্র সম্পর্কে। চলো পরবর্তী প্রশ্নে, সিরাজদৌল্লা নাটকে ঘসেটির পালিত পুত্রকে? মীর মদন, মোহনলাল, শওকত জঙ্গ নাকি মীর জাফর? সিরাজদৌল্লা নাটকে ঘসেটির পালিত পুত্রকে? তো সিরাজদৌল্লা নাটকে ঘসেটির পালিত পুত্র হল শওকত জঙ্গ। চলো 31 নম্বর প্রশ্নে, হৈমপাখা বিস্তার করে উড়েছিল মৈনাক পর্বত, কৈলাস পর্বত, হিমালয় নাকি মেঘনাদ? সঠিক উত্তর কী হবে? হৈমপাখা বিস্তার করে উড়েছিল কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, মৈনাক পর্বত। চলো 32 নম্বর প্রশ্নে, জগদীশ বাবুর সম্পত্তি ছিল 11 লক্ষ টাকার, 15 লক্ষ টাকার, 21 লক্ষ টাকার নাকি 9 লক্ষ টাকার? জগদীশ বাবুর সম্পত্তি কত লক্ষ টাকার ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 11 লক্ষ টাকার। চলো 33 নম্বর প্রশ্নে, মৈলবাসের নিবাস কোথায় ছিল? সাকিন মাদারহাটি, সাকিন মাদারিহাট, সাকিন মৌরিতলা নাকি কোনোটি নয়? মৈলবাসের নিবাস কোথায় ছিল? তো মৈলবাসের নিবাস ছিল সাকিন মাদারহাটি। চলো 34 নম্বর প্রশ্নে, রাজচন্দ্রের জন্ম কত সালে? 1776, 1777, 1779 নাকি 1783? রাজচন্দ্রের জন্ম কত সালে? তো রাজচন্দ্রের জন্ম 1783 সালে। লোকমাতা রানী রাসমণি প্রবন্ধ থেকে প্রশ্ন। চলো 35 নম্বর প্রশ্নে, আফ্রিকা কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? পুনশ্চ, পত্রপুট, খনিকা নাকি কথা ও কাহিনী? মূল কাব্যগ্রন্থের নাম হয়ে যাবে পত্রপুট। চলো পরবর্তী প্রশ্নে, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইটির নাম কি? স্বাগত দেবদূত, আমি অনুপম, প্রথম প্রত্যয় নাকি খগেন বাবুর পৃথিবী? নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইটির নাম কি? তো নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইটির নাম হয়ে যাবে প্রথম প্রত্যয়। চলো 37 নম্বর প্রশ্নে, নববর্ষার পূর্ণ বছরে ড্যাশ আসে? শূন্য স্থানে কী হবে? তুফান, কালবৈশাখী, ভারতের দিবাকর নাকি নরম রোদ্দুর? নববর্ষের পূর্ণ বছরে কি আসে? তো নববর্ষার পূর্ণ বছরে আসে কালবৈশাখী। চলো 38 নম্বর প্রশ্নে, বাঙালির খুনে লাল হলো কি? ভারতের মাটি, বাংলার মাটি, মায়ের আঁচল নাকি ক্লাইভের খঞ্জর? বাঙালির খুনে লাল হলো কি? তো বাঙালির খুনে লাল হলো ক্লাইভের খঞ্জর।
চলো 39 নম্বর প্রশ্নে, সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। রথটি হলো স্বর্গরথ, রাজাধিরাজের রথ, সূর্য দেবতার রথ নাকি ইন্দ্র রথ? সহসা রথ এসে থেমে গেল আমার কাছে এসে, রথটি কার? তো এই রথটি হচ্ছে রাজাধিরাজের রথ। কৃপণ কবিতা থেকে প্রশ্ন। চলো 40 নম্বর প্রশ্নে, সমাবর্তনে খোলা পিস্তল তারই মুখোমুখি গভর্নর। তারই বলতে কার কথা বোঝানো হয়েছে? প্রীতিলতা ওয়াদ্দেদারের, মাতঙ্গিনী হাজরার, বীণা দাসের নাকি গান্ধীজির? সমাবর্তনে খোলা পিস্তল তারই মুখোমুখি গভর্নর, তার বলতে কার কথা বোঝানো হয়েছে? তো এখানে তারই বলতে বোঝানো হয়েছে বীণা দাসের কথা। চলো পরবর্তী প্রশ্নে, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? কোন কবিতার লাইন? ঈশ্বর ভূমিকাহীন চাহিবে না ফিরে নাকি কৃপণ? কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে, কোন কবিতার লাইন? তো এটি হচ্ছে ভূমিকাহীন কবিতার লাইন। চলো পরবর্তী প্রশ্নে, ধূর্তের আহারান্বেষণের নাম কি? বিষয়কর্ম, ভিক্ষা, চুরি নাকি দস্যুতা? ধূর্তের আহারান্বেষণের নাম কি? তো ধূর্তের আহারান্বেষণের নামকে বলা হয় চুরি। চলো পরবর্তী প্রশ্নে, ইংরেজি ভাষাটা নীরস নয় সেটা প্রমাণ করার জন্য একদিন চেষ্টা করেছিলেন কে? নীলকমল ঘোষাল, রবীন্দ্রনাথের বড় দাদা, অঘোরবাবু নাকি সীতানাথ দত্ত? ইংরেজি ভাষাটা যে নীরস নয় সেটা প্রমাণ করার জন্য কে চেষ্টা করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অঘোরবাবু। অঘোরবাবু লেখকদের কী পড়াতেন? ইংরেজি। চলো 44 নম্বর প্রশ্নে, জয়রাম মুখোপাধ্যায় যখন মোক্তারি ব্যবসা করতে এখানে আসেন তখন তার সম্বল হিসেবে কেবলমাত্র ছিল একটি হাতি, একটি ক্যাম্বিসের ব্যাগ, একটি পিতলের ঘটি নাকি খ এবং গ দুটোই? তো জয়রাম মুখোপাধ্যায় যখন মোক্তারি ব্যবসা করতে এখানে আসেন তখন তার সম্বল ছিল কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি। আর তোমরা কমেন্ট করে জানাও তো দেখি জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল? তো জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল যশোহরে, যশোহর জেলায়। আর এখানে এসে জয়রাম মুখোপাধ্যায় ঘর ভাড়া নিয়েছিলেন মাসিক 1300 টাকায়। চলো 45 নম্বর প্রশ্নে, সীতারাম বাবুর চোখের চিকিৎসার জন্য 5টা টাকা মানি অর্ডার করে পাঠিয়েছিল কে? জয়ধর, নরেশ, দেবু, শ্যামু? কে পাঠিয়েছিল সীতারাম বাবুর চোখের চিকিৎসার জন্য 5 টাকা মানি অর্ডার করে? তো 5 টাকা মানি অর্ডার করে পাঠিয়েছিল জয়ধর। আর নরেন কত টাকা দিয়েছিল? নরেন দিয়েছিল 10 টাকা, সীতারাম বাবুর বাড়িতে এসে দিয়েছিল। আর সীতারাম বাবুর কার জন্য বেশি দুঃখ ছিল? দেবু এবং শ্যামুর জন্য। চলো 46 নম্বর প্রশ্নে, জোয়ার 4 ঘন্টা ওঠার পর যখন স্থির জোয়ার আরম্ভ হয় তাকে জেলে মাঝি মাল্লারা কী বলে? মৌলি, ভরানি জোয়ার, সরানি জোয়ার নাকি ভাঙানি জোয়ার? 4 ঘন্টা জোয়ার ওঠার পর যখন স্থির জোয়ার আরম্ভ হয় সেটাকে মাঝি মাল্লারা, জেলেরা কি বলে? তো সেটা বলে সরানি জোয়ার। চলো 47 নম্বর প্রশ্নে, বদনবাবু আজ মাইনে পেয়েছে, আজ বদনবাবুর কাছে কত টাকা মোট রয়েছে? 2খানা করকরে 100 টাকার নোট, 150 টাকা, 250 টাকা
নাকি 255 টাকা 32 নয়া? বদনবাবুর কাছে আজ কত টাকা রয়েছে? তো বদনবাবুর কাছে আজ রয়েছে 255 টাকা 32 নয়া। বদনবাবুর ট্যাঁকে রুমালে বাঁধা ছিল করকরে দুখানা 100 টাকার নোট, আর বদনবাবুর পকেটের মানি ব্যাগে নোট খুচরো মিলিয়েছিল 55 টাকা 32 নয়া পয়সা। তাহলে হচ্ছে 255 টাকা 32 নয়া পয়সা। চলো 48 নম্বর প্রশ্নে। আজকাল লোকে ভাবে বিজ্ঞানের যত কারসাজি সবই বুঝি পশ্চিমে। এদেশে আর কি হচ্ছে? কথাটি কে বলেছে? মানস, তাপস, শঙ্কু নাকি আগন্তুক? আজকাল লোকে ভাবে বিজ্ঞানের যত কারসাজি সবই বুঝি পশ্চিমে। এদেশে আর কি হচ্ছে? কথাটি কে বলেছে? তো এই কথাটি বলেছে আগন্তুক। চলো 49 নম্বর প্রশ্নে। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়, কথাটি কে কাকে বলেছিল? ক্ষিতীশ কণিকে, ক্ষিতীশ বিষ্ণুধরকে, ক্ষিতীশ হরিচরণকে নাকি হরিচরণ অমিয়াকে? ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়, কথাটি কে কাকে বলেছিল? তো এই কথাটি বলেছিল ক্ষিতীশ বিষ্ণুধরকে। চলো 50 নম্বর প্রশ্নে। কনির সেজদাদা কোথায় থাকে? কাঁচরাপাড়ায়, রাজাবাজারে, শ্যামপুকুর বস্তিতে নাকি জানবাজারে? কনির সেজদাদা কোথায় থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কাঁচরাপাড়ায়। চলো 51 নম্বর প্রশ্নে। সারা পৃথিবীকে প্রেরণা দেয়, কে প্রেরণা দেয়? প্রধানমন্ত্রী, সেনাপতি, সাঁতারু নাকি শিক্ষক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সাঁতারু। চলো 52 নম্বর প্রশ্নে। ক্ষিতীশ বার দুয়েক কেঁপে উঠল, ক্ষিতীশ কেঁপে উঠল কেন? অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করার জন্য, কমলের মৃত্যুর কথা জেনে, হাতিবাগানের ঘরটি কেনার জন্য 5,000 টাকা দিতে হবে সেই জন্য, নাকি ভয়ানক রোগের কথা শুনে? ক্ষিতীশ বার দুয়েক কেঁপে উঠল কেন? তো ক্ষিতীশ বার দুয়েক কেঁপে উঠল কমলের মৃত্যুর কথা জেনে। চলো 53 নম্বর প্রশ্নে। খিদ্দার আবিষ্কার কথাটি কি বলেছে? বিষ্ণুধর, নকুল, হরিচরণ নাকি বেলা? খিদ্দার আবিষ্কার কথাটি কে বলেছে? তো খিদ্দার আবিষ্কার এই কথাটি বলেছে বেলা। কাকে বলেছিল? অমিয়াকে। চলো 54 নম্বর প্রশ্নে। বোম্বাইয়ের মহারাষ্ট্রে স্টেট চ্যাম্পিয়নশিপে কে 100 মিটার ফ্রি স্টাইলে সময় করেছে 1 মিনিট 12 সেকেন্ড? কনি, হিয়া, রমা নাকি অমিয়া? বোম্বাইয়ের মহারাষ্ট্রে স্টেট চ্যাম্পিয়নশিপে কে 100 মিটার ফ্রি স্টাইলে সময় করেছে 1 মিনিট 12 সেকেন্ড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রমা। চলো 55 নম্বর প্রশ্নে। বিধু শেখর মাথাটা বামে ও ডানে নাড়াচ্ছিল, কিসের জন্য? ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল বলে, প্রফেসর শঙ্কু ট্যান্ট্রামটা হাতে নিয়েছিল, প্রফেসর শঙ্কু ভেলোসিলিকাটা হাতে নিয়েছিল বলে, নাকি তেল শেষ হয়ে গিয়েছিল বলে? বিধু শেখর মাথাটা বামে ডানে নাড়াচ্ছিল কেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফেসর শঙ্কু ট্যান্ট্রামটা হাতে নিয়েছিল বলে। চলো 55 নম্বর প্রশ্নে। উল্কাপাত সবচেয়ে বেশি হয় যে মাসটিতে? আষাঢ় শ্রাবণ, শ্রাবণ ভাদ্র, আশ্বিন কার্তিক নাকি জ্যৈষ্ঠ আষাঢ়? উল্কাপাত সবচেয়ে বেশি হয় কোন মাসটিতে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আশ্বিন কার্তিক। চলো 57 নম্বর প্রশ্নে। বটিক ইন্ডিকা হোমিওপ্যাথিক বড়িটি খেলে খিদে তেষ্টা মিটে যায় কতক্ষণের জন্য? 12 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য,
48 ঘন্টার জন্য নাকি পুরো 3 দিনের জন্য? বটিক ইন্ডিকা হোমিওপ্যাথিক বড়িটি খেলে খিদে তেষ্টা মিটে যায় কতক্ষণের জন্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 24 ঘন্টার জন্য। চলো 58 নম্বর প্রশ্নে, ফ্রান্সিস ফিল্ডিং কত তারিখে মহাকাশ থেকে সংকেত পান? 22 অক্টোবর, 15 অক্টোবর, 14 অক্টোবর নাকি 17 অক্টোবর? তো ফ্রান্সিস ফিল্ডিং মহাকাশ থেকে সংকেত পান 14 অক্টোবর। চলো 59 নম্বর প্রশ্নে, তুতান খামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল কত সালে? 1922 সালে, 1923 সালে, 1924 সালে নাকি 1926 সালে? তো তুতান খামেনের সমাধিটি আবিষ্কৃত হয়েছিল 1922 সালে। চলো 60 নম্বর প্রশ্নে, নস্ট্রাডামুস কতদিন আগে দৈববাণী শুনিয়েছিলেন? প্রায় 600 বছর আগে, প্রায় 300 বছর আগে, প্রায় 700 বছর আগে নাকি প্রায় 500 বছর আগে? নস্ট্রাডামুস কতদিন আগে দৈববাণী শুনিয়েছিল? তো নস্ট্রাডামুস দৈববাণী শুনিয়েছিল প্রায় 500 বছর আগে। চলো 61 নম্বর প্রশ্নে, বৈষ্ণব পদাবলিতে ব্রজবুলি ভাষার প্রবর্তক কে? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস নাকি গোবিন্দ দাস? বৈষ্ণব পদাবলিতে কে সর্বপ্রথম ব্রজবুলি ভাষার প্রবর্তন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিদ্যাপতি। বিদ্যাপতি সর্বপ্রথম ব্রজবুলি ভাষাতে বৈষ্ণব পদাবলী লিখেছিলেন। চলো 62 নম্বর প্রশ্নে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল কার বাড়ি থেকে? শ্রীনিবাস আচার্যের বাড়ি থেকে, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, দেবেন্দ্রনাথ সেনের বাড়ি থেকে নাকি যোগেশচন্দ্র রায়ের বাড়ি থেকে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল কার বাড়ি থেকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। অপশান খ হচ্ছে সঠিক উত্তর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে লিখেছেন? বরু চণ্ডীদাস। কাব্যটি আবিষ্কৃত হয়েছিল 1909 সালে। কে আবিষ্কার করেছেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতগুলি পদ রয়েছে? 418টি। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে? 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে সবথেকে বেশি পদ পাওয়া যায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবথেকে বেশি পদ পাওয়া যায় দান খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কী ছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়? বৃন্দাবন খণ্ডকে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ? ভারখণ্ডের। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনে রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্নে, কাটিল ঘাওয়াত লেম্বুরস দেহ কত? এ প্রবাদটি কোথায় রয়েছে? অন্নদামঙ্গল কাব্যে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে নাকি শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে? কাটিল ঘাওয়াত লেম্বুরস দেহ কত, এ প্রবাদটি কোথায় রয়েছে? তো এই প্রবাদটি রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেই। আর মুকুন্দরাম হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রধান কবি। চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবিকে মানিক দত্ত। আর তোমরা কমেন্ট করে জানাও তো দেখি, মুকুন্দরামকে কবিকঙ্কন উপাধিটি কে দিয়েছিলেন? তো মুকুন্দরামকে কবিকঙ্কন উপাধি দিয়েছিলেন রঘুনাথ রায়। আর অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেছেন? ভারতচন্দ্র। অন্নদামঙ্গল কাব্যের রচনাকাল কত? 1752 খ্রিস্টাব্দ। অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ রয়েছে? 3টি ভাগ রয়েছে। কি কি? অন্নদামঙ্গল, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর ও
অন্নপূর্ণা বা মানসিংহ। আর ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের বেশ কিছু বিখ্যাত প্রবাদ ছিল, সেগুলি হচ্ছে নিজ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়াইয়া হাসে। আরেকটি হচ্ছে মিশা কথা সিঁচা জল কতক্ষণ রয়, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এগুলি ভারতচন্দ্রের খুবই গুরুত্বপূর্ণ প্রবাদ। চলো পরবর্তী প্রশ্নে, ইহার তুল্য বঙ্গ ভাষাভাষিক গীতরত্ন এ পর্যন্ত কোনো কবি কর্তৃক প্রচারিত হয় নাই। শাক্ত পদকর্তা রামপ্রসাদ সম্পর্কে এই মন্তব্য কে করেছিলেন? দীনেশচন্দ্র সেন, ক্ষেত্রগুপ্ত, ঈশ্বরচন্দ্রগুপ্ত নাকি বিমান বিহারী বসু? ইহার তুল্য বঙ্গভাষা ভাষিত গীতরত্ন এই পর্যন্ত কোনো কবি কর্তৃক প্রচারিত হয় নাই। শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেন সম্পর্কে এই মন্তব্যটি কে করেছিলেন? তো এই মন্তব্যটি করেছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত। চলো পরবর্তী প্রশ্নে, বিদ্যাসুন্দর কাব্যটি কোন মুসলমান কবির লেখা? সাবিরিদ খাঁ, দোনাগাজী, শেখ ফৈজুল্লাহ নাকি দৌলত উজির? বিদ্যাসুন্দর নামে একটি কাব্য মুসলমান কবিও লিখেছেন, সে কবিটির নাম কি? তো সেই কবি হচ্ছেন সাবিরিদ খাঁ। চলো 66 নম্বর প্রশ্নে, সৈয়দ আলাওল কার নির্দেশে লোর চন্দ্রাণীর বাকি 1/3 রচনা করেছেন? চন্দ্র সুধর্মার, সুলেমানের, আশরফ খানের নাকি শ্রী সুধর্মার? সৈয়দ আলাওল কার নির্দেশে লোর চন্দ্রাণীর বাকি 1/3 রচনা করেছেন? তো সৈয়দ আলাওল লোর চন্দ্রাণীর বাকি অংশটি রচনা করেছেন সুলেমানের নির্দেশে। রচনাটি শুরু করেছিলেন দৌলত কাজী আর শেষ করলেন কে? সৈয়দ আলাওল। চলো 67 নম্বর প্রশ্নে, বেহুলার যাত্রাপথের কয়টি ঘাট বা গ্রামের নাম আছে? 12টি, 18টি, 22টি নাকি 14টি? বেহুলার যাত্রাপথের কয়টি ঘাট বা গ্রামের নাম আছে? তো বেহুলার যাত্রাপথের 22টি ঘাটের নাম উল্লেখ রয়েছে। চলো 68 নম্বর প্রশ্নে, মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন কি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ বিজয় নাকি চৈতন্য চরিতামৃত? মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন কি? তো মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আর যদি বলতো প্রাচীন যুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন কি, তাহলে উত্তর হয়ে যেত চর্যাপদ। চলো 69 নম্বর প্রশ্নে, মধুসূদন দত্ত কোন নাটকে সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন? পদ্মাবতী, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা নাকি তিলোত্তমা সম্ভব? মধুসূদন দত্ত কোন নাটকে সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন? তো মধুসূদন দত্ত সর্বপ্রথম যে নাটকে অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন সেই নাটকটি হচ্ছে পদ্মাবতী। এই নাটকটি প্রকাশিত হয়েছিল কবে? 1860 সালে। পদ্মাবতী হচ্ছে মধুসূদন দত্তের দ্বিতীয় নাটক। মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটকটি কি? শর্মিষ্ঠা। আর মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটকের আগেও একটি নাটক লিখেছিলেন ইংরেজি ভাষাতে, সেটির নাম কি? রিজিয়া। চলো 70 নম্বর প্রশ্নে, শেক্সপিয়ারের মেরি উইভস অফ উইন্ডসোর এর ফলস্টাফের অনুকরণে দীনবন্ধু মিত্রের যে নাটকে চরিত্রটি অঙ্কিত হয়েছে তা হল নিমচাঁদ চরিত্রটি, জলধর চরিত্রটি, ভক্তপ্রসাদ নাকি নববাবু? শেক্সপিয়ারের মেরি উইভস অফ উইন্ডসোরের ফলস্টাফের অবলম্বনে দীনবন্ধু মিত্র তার কোন চরিত্রটি অঙ্কিত করেছেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে জলধর চরিত্র। চলো 71 নম্বর প্রশ্নে,
দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের প্রকাশকাল কত? 1889, 1906, 1908 নাকি 1914? দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের প্রকাশকাল কত? তো দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের প্রকাশকাল হয়ে যাবে 1914। চলো 72 নম্বর প্রশ্নে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর রত্নপরীক্ষা গ্রন্থটি কোন ছদ্মনামে লেখেন? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, রুদ্রমাণিক্য, সুক্তির রত্নহার নাকি কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর রত্নপরীক্ষা গ্রন্থটি কোন ছদ্মনামে লেখেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। আর কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য এই ছদ্মনামে কোন গ্রন্থগুলি লেখেন? অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস। এই তিনটি পুস্তক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লেখেন। রত্নপরীক্ষা এই গ্রন্থের প্রকাশকাল কত? 1886। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, এই গ্রন্থগুলির প্রকাশকাল হচ্ছে 1873। আর ব্রজবিলাস এটির প্রকাশকাল হচ্ছে 1884। চলো পরবর্তী প্রশ্নে, ধৈর্য থেকে ধৈর্য এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? স্বরসঙ্গতি, স্বরভক্তি, অভিনিধি নাকি অভিশ্রুতি? ধৈর্য থেকে ধৈর্য এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্বরভক্তি। তোমরা এখানে দেখতে পাচ্ছ র এবং জয়ের মাঝখানে অস্বরধ্বনির আগমন হয়েছে, যুক্ত ব্যঞ্জনকে পৃথক করে দিয়েছে, তাই এটি হয়েছে স্বরভক্তি। চলো 74 নম্বর প্রশ্নে, শিক্ষা থেকে শিক্ষে এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? স্বরসঙ্গতি, স্বরভক্তি, অভিনীতি নাকি অভিশ্রুতি? শিক্ষা থেকে শিক্ষে এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? তো এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি কার্যকর হয়েছে সেটি হচ্ছে স্বরসঙ্গতি। পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি বা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির যে পরিবর্তন হয় সেটি হচ্ছে স্বরসঙ্গতি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ই স্বরধ্বনির প্রভাবে পরবর্তী আকার পরিণত হয়ে গেছে এ স্বরধ্বনিতে, তাই শিক্ষাতে হয়েছে শিক্ষে, তাই এটি হচ্ছে স্বরসঙ্গতির উদাহরণ। চলো 75 নম্বর প্রশ্নে, জনে জনে ডাকো এখানে জনে জনে হলো মুখ্যকর্ম, সমধাতুজ কর্ম, কর্মের বিবসা নাকি অনুক্ত কর্ম? জনে জনে কোন প্রকার কর্ম হবে? তো জনে জনে হয়ে যাবে কর্মের বিবসা। যখন একটি কর্মকে পরপর দুইবার উল্লেখ করা হবে তাকে বলা হবে কর্মের বিবসা। আর সমধাতুজ কর্ম হচ্ছে ক্রিয়াপদটি যে ধাতু থেকে গঠিত সেই ধাতু থেকে গঠিত বিশেষ্য পদ ওই ক্রিয়াটির কর্ম হলে তাই বলা হয় সমধাতুজ কর্ম। যদি আমরা বলি লোকটি কি ঘুমি না ঘুমালো, তাহলে ঘুম ধাতু থেকে গঠিত ক্রিয়া ঘুমালো, আর ঘুম ধাতু থেকে গঠিত বিশেষ্য পদ হচ্ছে ঘুম। আর মুখ্যকর্ম হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার যে বস্তুবাচক কর্মটি হয় সেটি হচ্ছে মুখ্যকর্ম, আর প্রাণীবাচক কর্মটি হবে গৌণ কর্ম। যদি বলি দিদিমণি ছেলেটিকে ইংরেজি পড়ান, তাহলে ইংরেজি এটি হচ্ছে বস্তু, তাই এটি হয়ে যাবে মুখ্যকর্ম, আর ছেলেটিকে এটি হয়ে যাবে গৌণ কর্ম। চলো 76 নম্বর প্রশ্নে,
ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। কোন কারক? কর্তৃকারক, অধিকরণ কারক, অপাদান কারক নাকি করণ কারক? ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, গঙ্গায় কোন কারক? তো গঙ্গায় হয়ে যাবে এখানে অধিকরণ কারক। চলো ৭৭ নম্বর প্রশ্নে, আইন কোন শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ নাকি নবগঠিত? আইন কোন শব্দ? তো আইন হয়ে যাবে ফার্সি শব্দ। চলো ৭৮ নম্বর প্রশ্নে, আশাহত কোন সমাস? কর্মতৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ নাকি অধিকরণ তৎপুরুষ? তো আশাহত এটি হয়ে যাবে করণ তৎপুরুষ সমাস। আশার দ্বারা হত, তোমরা মনে রাখবে যে সমাসে পূর্বপদের করণের জন্য বিভক্তিরূপে ব্যবহৃত দ্বারা, দিয়া ইত্যাদি লোপ পায় তাকে বলা হয় করণ তৎপুরুষ সমাস। যেমন রোগ শীর্ণ, রোগ দ্বারা শীর্ণ, এখানে দ্বারা লোপ পেয়েছে তাই রোগ শীর্ণ। আরেকটি যদি উদাহরণ নিই, ছায়া ঘেরা, ছায়ার দ্বারা ঘেরা বা ছায়া দ্বারা ঘেরা, এখানে দ্বারা লোপ পেয়েছে তাই এটি হচ্ছে করণ তৎপুরুষ সমাস। চলো ৭৯ নম্বর প্রশ্নে, লোকটি কাশিতে কাশিতে আসিল, কোন বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? লোকটি কাশিতে কাশিতে আসিল কোন বাচ্যের উদাহরণ? তো এটি হয়ে যাবে কর্তৃবাচ্যের উদাহরণ। মনে রাখবে যে বাচ্যে কর্তাই প্রধান, ক্রিয়া যখন কর্তার অনুসারে হবে, যেমন আসিল, কে আসিল? লোকটি আসিল, এখানে ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কর্তার অনুসারে, তাই এটি হয়েছে কর্তৃবাচ্য। চলো ৮০ নম্বর প্রশ্নে, আমার জানুতে মস্তক বিন্যস্ত করিয়া শয়ন করিতেছে, শয়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে? সে যোগ অয়ন, সে যোগন, সে যোগয়ন, সিও যোগন দন্ত ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সে যোগন। চলো ৮১ নম্বর প্রশ্নে, পাশে অন্য লোক জানতে পেরে যায় তাই তারা তাড়াতাড়ি করে নিতাইয়ের বাগান ছেড়ে রাস্তায় বেরোলো, কোন প্রকার বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য? পাশে অন্য লোক জানতে পেরে যায় তাই তারা তাড়াতাড়ি নিতাইয়ের বাগান ছেড়ে রাস্তায় বেরোলো, কোন প্রকার বাক্য? তো এটি হয়ে যাবে যৌগিক বাক্য। মনে রাখবে একাধিক সরল বা স্বাধীন খণ্ডবাক্য যখন ব্যতিরেকাত্মক, সংকোচক, সংযোজক, বিয়োজক প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় যৌগিক বাক্য। তোমরা এখানে দেখো, তাই এটি হলো সিদ্ধান্তবাচক অব্যয়। এই সিদ্ধান্তবাচক অব্যয় দ্বারা দুটি বাক্য পরস্পর যুক্ত রয়েছে, তাই এটি হচ্ছে যৌগিক বাক্য। চলো ৮২ নম্বর প্রশ্নে, গ্রামের অধিকাংশ লোক মেটে বাড়িতে বসবাস করেন, এখানে মেটে হলো গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, বর্ণবাচক বিশেষণ নাকি উপাদানবাচক বিশেষণ? গ্রামের অধিকাংশ লোক মেটে বাড়িতে বসবাস করেন, এখানে মেটে কী হবে? তো এখানে মেটে হয়ে যাবে উপাদানবাচক বিশেষণ। ঘরটি তৈরি হয়েছে মাটি দ্বারা, তাই ঘরের উপাদান কি? মাটি, তাই মেটে হচ্ছে একটি উপাদানবাচক বিশেষণ। চলো ৮৩ নম্বর প্রশ্নে, এ অন্যায়ের প্রতিকার হবে না জানি, তবু অন্যায়ের প্রতিবাদ করতে ছাড়ব কেন? এ বাক্যে তবু কোন শ্রেণীর অব্যয়? ব্যতিরেকাত্মক, সংকোচক, হেতুবাচক নাকি সিদ্ধান্তবাচক?
এখানে তবু কোন শ্রেণীর অব্যয়? তো এখানে তবু হয়ে যাবে সংকোচক অব্যয়। সংকোচক অব্যয়টা হচ্ছে আমরা যেটা আশা করব তার বিপরীত ফলটা বোঝাবে, সেটা হচ্ছে সংকোচক অব্যয়। তোমরা এখানে দেখো এ অন্যায়ের প্রতিকার হবে না, হবে না তার মানে প্রতিবাদ করার কোনো দরকার নেই, কিন্তু এখানে দেখো বলেছে অন্যায়ের প্রতিকার হবে না তাও কিন্তু প্রতিবাদ করবে, মানে বিপরীত ফলটি বোঝাচ্ছে। তাই তবু এটি হচ্ছে সংকোচক অব্যয়। চলো 84 নম্বর প্রশ্নে, পরিব্রাজক এর প্রকৃতি প্রত্যয় হল পরিব্রজক, পরিব্রাজক, পরিযোগ ব্রজক, পরিযোগ ব্রজক। পরিব্রাজকের প্রকৃতি প্রত্যয় কোনটি হবে? তো পরিব্রাজক এর প্রকৃতি প্রত্যয়টি হয়ে যাবে অপশান ক, পরিযোগ ব্রজক। চলো 85 নম্বর প্রশ্নে, অনুবাদ অনুষঙ্গ থেকে প্রশ্ন, আনা কারেনিনা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1862, 1863, 1878 নাকি 1899? আনা কারেনিনা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? তো আনা কারেনিনা এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1878 সালে। এই উপন্যাসটি কে রচনা করেছেন? লিও টলস্টয়। চলো 86 নম্বর প্রশ্নে, শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস এর অবলম্বনে হরচন্দ্র ঘোষ রচনা করেন রজত গিরি নন্দিনী, চারুমুখ চিত্তহারা, ভানুমতি চিত্তবিলাস নাকি অশ্রুমতি? শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস এর অবলম্বনে হরচন্দ্র ঘোষ কোনটি রচনা করেছিলেন? তো শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসের অবলম্বনে হরচন্দ্র ঘোষ রচনা করেছিলেন ভানুমতি চিত্তবিলাস। চলো 87 নম্বর প্রশ্নে, ইভানভ নাটকটি কার লেখা? মোপাসা, আন্তন চেকভ, পাবলো নেরুদা নাকি গার্সিয়া মার্কেস? ইভানভ নাটকটি কার লেখা? তো ইভানভ এই নাটকটি হচ্ছে আন্তন চেকভের। চলো পরবর্তী প্রশ্নে, গ্রন্থ সাহেব কে মালায়ালম ভাষায় অনুবাদ করেছিলেন কে? আয়াপ্পা পানিক্কর, গোপীনাথ মহান্তি, বিজয় তেন্ডুলকর নাকি ভানুভক্ত? গুরু নানকের গুরু গ্রন্থ সাহেব কে মালায়ালম ভাষায় অনুবাদ করেছিলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আয়াপ্পা পানিক্কর। চলো 89 নম্বর প্রশ্নে, অমৃতা প্রীতমের কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1956, 1943, 1941 নাকি 1936? অমৃতা প্রীতমের প্রথম কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? তো অমৃতা প্রীতমের প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1936 সালে। অমৃতা প্রীতমের প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? অমৃত লেহড়ে। চলো আজকের মক টেস্টের লাস্ট প্রশ্নে, অ্যামিউজমেন্টস আর নেসেসারি ফর লিডিং এ নর্মাল লাইফ এর সঠিক বঙ্গানুবাদটি কী হবে? সফলতা ভীষণ জরুরি জীবনে নেতৃত্ব অর্জনের জন্য, সাহায্য ভীষণ জরুরি জীবনেও সাধারণভাবে এগিয়ে যাওয়ার জন্য, ধাক্কা খাওয়া ভীষণ জরুরি জীবনে নেতৃত্ব অর্জনের জন্য, নাকি বিনোদন একটি স্বাভাবিক জীবনের ক্ষেত্রে বিশেষ উপযোগী? কোনটি হবে সঠিক বঙ্গানুবাদ? তো অ্যামিউজমেন্টস আর নেসেসারি ফর লিডিং এ নর্মাল লাইফ এর সঠিক বঙ্গানুবাদটি হয়ে যাবে বিনোদন একটি স্বাভাবিক জীবনের ক্ষেত্রে বিশেষ উপযোগী।
তো আজকের মক টেস্ট এখানে শেষ হলো। তোমরা আজকের এই 90টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই মক টেস্টটিকে তোমরা যত পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর তোমাদের আগে বলেছিলাম আজকের এই ভিডিওর লাইক তোমাদের 300 হওয়া চাই। তোমরা প্রত্যেকেই এই টার্গেটটিকে পূর্ণ করে দাও, তাহলে আমি উৎসাহিত হয়ে আরও এরকম নতুন নতুন 90 নম্বরের মক টেস্ট আনব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।